সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম ঠিক করেছি আমরা, এখন করণীয় কি। যে অবস্থা চলছে এই মুহূর্তে দেশ জুড়ে, কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। ঢাকা শহরে একাধিক জায়গা আজকে এক অর্থে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে এখন পর্যন্ত 5 থেকে 6 জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে। সবশেষ সংবাদ যেটি আমি জানি সেটি 7 জনে গিয়ে ঠেকেছে। এই সামগ্রিক অবস্থার প্রেক্ষিতে যখন সরকার বারবার বলছে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিচার বিভাগকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না নির্বাহী সিদ্ধান্তে, সর্বোচ্চ আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছিলেন, কিন্তু সেই ডাকেও তারা সাড়া দেননি। তারা নির্বাহী সিদ্ধান্তের দাবিতে আন্দোলন করছেন এবং তার প্রেক্ষিতে নানামুখী খেলোয়াড় যদি বলি রাস্তায় এই মুহূর্তে, এবং তার প্রেক্ষিতে এই আন্দোলন এবং শেষ পর্যন্ত মৃত্যু আর জনজীবনের দুর্ভোগের কথা তো বলাই বাহুল্য। সব মিলিয়ে সমাধান কোথায়, সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি জনাব শেখ শহীদুল ইসলাম, মহাসচিব, জাতীয় পার্টি জেপি এবং সাবেক শিক্ষামন্ত্রী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন জনাব কাজী রিয়াজুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব শেখ শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। আপনি শিক্ষাঙ্গন সামলেছেন একটা লম্বা সময়। এই মুহূর্তে যে শিক্ষাঙ্গনের অবস্থা দেখছেন, এটি তার বিস্তারিত বর্ণনা করার কিছু নাই, আমি শুধু লেটেস্ট কয়েকটি খবর দিলাম। কোন দিকে যাচ্ছে আসলে? মানে শুধু কি কোটা সংস্কারের মধ্যে আছে আন্দোলনটি, নাকি এর নানামুখী লক্ষ্য পরিলক্ষিত হচ্ছে এখন? আপনাকে ধন্যবাদ। দেখুন, যে ঘটনাগুলো বিগত কয়েকদিন ঘটছে আমাদের দেশে, এটা কারো কাছেই কাঙ্ক্ষিত নয়। আমরা যেটা চিন্তা করি সেটা হলো যে শিক্ষার্থীরা তারা লেখাপড়া করবেন, তারা ক্লাসে যাবেন এবং তারা যোগ্য মানব শক্তি হিসাবে নিজেদেরকে তৈরি করবেন, যাতে জাতীয়ের চাহিদা আগামী দিনের পূরণ করা যায়। কিন্তু আজকে এবং গত কয়েকদিনে যে ঘটনা এই কোটা নিয়ে আমাদের দেশে ঘটল, এবং যার ফলে আজকে 7টা অমূল্য প্রাণ, আমাদের কাছে মনে হতে পারে 7 একটা সংখ্যা, কিন্তু যার কাছে যে হারিয়ে গেল তার পরিবারের কাছে সে অনেক কিছু। এই যে একটা পরিস্থিতির উদ্ভব হলো, এটা আমার মনে হয় আমরা কেউই কামনা করি না, এবং এটা আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত ছিল না। আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে এই যে কোটা প্রথা, এই কোটা প্রথার আমি সবসময় বিরোধী। এবং আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন একবার আমি রাষ্ট্রপতি এরশাদ সাহেবের কাছে নিয়ে গিয়েছিলাম যে কোটা প্রথা বিলুপ্ত করার জন্য। তো উনি তখন 88 সালের ঘটনা, উনি তখন আমাকে একটা কথা বললেন যে এমনি আমাদের বিরুদ্ধে নানান ইস্যু নিয়ে অপোজিশন আন্দোলন করছে, এইটা তুমি করলে, তুমি যে যুক্তিগুলো দিয়ে এটা বলতেছো কোটা প্রথা বিলুপ্তির, তুমি কথাগুলো ঠিক আছে, কিন্তু এটা আবার একটা আমাদের বিরুদ্ধে ইস্যুতে পরিণত হবে, কারণ আমরা ভালো করলেও সেটা একটা ইস্যু হয়, মন্দ করলেও একটা ইস্যু হয়, সুতরাং আপাতত থাক। তো তারপরে তো আমাদের সরকারের পতন হলো এবং এটা কোটা প্রথা রয়ে গেল। তো আমি যেটা মনে করি যে এই কোটা প্রথা নিয়ে দুই পক্ষেরই কিছুটা বাড়াবাড়ি আছে। একটা বাড়াবাড়ি হলো যে যখন সুপ্রিম কোর্ট স্টে করে দিল 4 সপ্তাহের জন্য ওই যে পরিপত্র সরকার স্টে করে না, স্ট্যাটাস কো দিয়েছে, স্থিতাবস্থা দিয়েছে, তার মানে পরিপত্রটি বহাল থাকলো। হ্যাঁ, তো সেটাই আর কি। তো পরিপত্রটি যদি বহাল থাকে তাহলে 4 সপ্তাহের জন্য যেটা করেছে, এই 4 সপ্তাহ আমাদের ছাত্রছাত্রীরা যারা কোটার বিরোধী আন্দোলন করছেন তারা অপেক্ষা করতে পারতেন যে ওখানে কি ঘটনা ঘটে একটু দেখা যাক। আর আমাদেরও একটা জিনিস এটা মনে রাখা উচিত যে এই ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে, এই আন্দোলনে এটা বোঝাই যায়
যে এই আন্দোলনের পেছনে যারা বর্তমান সরকারের বিরোধী আছেন তারা এটার পিছনে যে সমবেত হবেন এবং তারা এই নানান ছদ্ম আবরণে এর ভিতরে ঢুকবেন, এটা বোঝাই যায়। এবং সেটার পরিণতি আজকে কি হচ্ছে যে একটা আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই কোটা বিরোধী আন্দোলন এর নামে সরকার বিরোধী আন্দোলনও হচ্ছে, এবং এই আন্দোলনের নামে যারা আগে ময়দানে নামতে পারেন নাই, নানা ইস্যুতে কিন্তু তারা অনেকবার নামার চেষ্টা করেছেন, এখন এই ইস্যুতে তারা নামার চেষ্টা করছেন। এবং তারা নিজেরা যখন আন্দোলন করে সফল হন না, তখন তারা এইসব ইস্যুতে যারা আন্দোলন করে তাদের শক্তি যোগান, অর্থ যোগান ইত্যাদি দিতে থাকেন। সুতরাং আমি যেটা মনে করি যে উভয় পক্ষকেই যারা সংযত আচরণ করতে হবে, এবং এই সংযত আচরণ করতে গিয়ে তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এবং আমি মনে করি যে আমাদের দেশে জনগণ শান্তি চায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক মতন চলুক এটা চায়, এবং এটাও চায় যে মেধার স্বীকৃতি হোক। তো সেই জন্য আমরা মনে করি যে উভয় পক্ষই সংযত আচরণের মধ্যে দিয়েই এই বিষয়টা বর্তমানে যে উত্তাল অবস্থা, একটা সুরাহা, তার একটা স্থায়ী সুরাহা না, আপাতত সুরাহা হইতে পারে, জনদুর্ভোগ কমতে পারে, এই প্রাণহানির ঘটনা না ঘটতে পারে। এগুলো আমাদের মনে হয় এটা আমাদের দেখা। একটা বিষয়, মানে আন্দোলন তো অনেকদিন ধরেই চলছে, আমরা গণমাধ্যম সেটি ফলো করছি প্রতিদিনই। সহিংসতা কিন্তু প্রথম দিকে কয়েকদিন ছড়ায়নি, যথেষ্ট জনদুর্ভোগ হয়েছে, অনেক রাস্তাঘাট বন্ধ করে তারা আন্দোলন করেছেন, একবার ছেড়ে গেছেন, আবারও শুরু করেছেন পরের দিন। কিন্তু যেই মুহূর্তে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাতের বেলা রাজাকার শব্দের ব্যবহার, তারপরেই মনে হলো যে আন্দোলনটির রং বদলে গেল। ছাত্রলীগ মাঠে নামলো, ওবায়দুল কাদের বললেন যে ছাত্রলীগই যথেষ্ট এই ধৃষ্টতার জবাব দেওয়ার জন্য। তারপর থেকে কিন্তু এটি সহিংসতার রূপ নিতে শুরু করলো। এই যে রং পাল্টানো আন্দোলনের, এখানে কি আসলে মূল আন্দোলনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে একটা রাজনৈতিক রং লেপন হলো সামগ্রিক আন্দোলনে? এই আন্দোলনের শুরু থেকেই এর পেছনে রাজনৈতিক রং ছিল, এবং এটা রাজনৈতিক রঙের বাইরের আন্দোলন শুরু থেকেই ছিল না। এবং আমরা দেখেছি যে যখন এই আন্দোলন তারা করেছে, শুরু হলো, তখনই বিভিন্ন রাজনৈতিক দল তারা এই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছে, অথচ তারাও সরকারে ছিলেন, কিন্তু তারাও কিন্তু এই কোটার প্রথার কোনো সংস্কার করেন নাই। একসময় দীর্ঘদিন যাবৎ তারাও এরা ক্ষমতার মধ্যে ছিলেন। এখন বিষয়টা হলো যে আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের সঠিক ব্যাখ্যা যারা আন্দোলনকারী তারা করেন নাই। বিশেষ করে তাদের মধ্যে যারা স্বাধীনতা বিরোধী চক্রের লোকজন ঢুকে গেছিল, তারা এইটাকেই ইস্যু করলো। এবং এই যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার শব্দর পক্ষে কথা, এটা তো চিন্তাই করা যায় না। এবং যেখানে কোনোদিনই আমরা দেখেছি যে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে নাই, সেখানে এই ধরনের কথাবার্তা এটা চিন্তাই করা যায় না। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির সৃষ্টি করার জন্যই এই আন্দোলনের পিছনে তারা সমবেত হয়েছেন। আপনি দেখবেন যে গত কয়েকদিনে ছাত্রলীগের ওই যে বিভিন্ন মাধ্যমে দেখবেন যে অনেকে পদত্যাগ করছে। বহুত আগেই কিন্তু আমরা শুনেছি এবং আমরা জানি যে আওয়ামী লীগ বা এই দলে, সরকারি দলে অনেক ক্ষেত্রে পদ বাণিজ্য হয়েছে,
যারা এই পদ বাণিজ্য করে পদ লাভ করেছে আজকে তারা এই সময় মতন কেটে পড়তেছে। তো এইগুলো যে হয়েছে, প্রকৃতপক্ষে একটা দল যখন সুসংগঠিত না থাকে, তার ত্যাগী কর্মীদেরকে যখন মূল্যায়ন করা না হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে। ধন্যবাদ জনাব শেখ শহীদুল ইসলাম। জনাব কাজী রিয়াজুল হক, একে তো রাজনৈতিক একটা রং আছে, রাজনৈতিক একটা মতাদর্শিক দ্বন্দ্ব যদি বলি সেটাও হয়তো আছে, কিন্তু এখানে কি আরো কোনো বড় শক্তির প্রচ্ছন্ন কিংবা পরোক্ষ সমর্থন দেখেন, কিংবা সেই যে চেষ্টা অনেকবার ব্যর্থ হয়েছে সেই শক্তি যদি হাইপোথেটিক্যালিও বলি? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, সেই প্রসঙ্গে আসবো। তার আগে একটু আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। এটা আর বলার আগে এটা বললে বোধ হয় আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। সেটি হচ্ছে বাংলাদেশ একটা এমন একটা দেশ যে দেশের জন্য দুটো জিনিসই খুব ইম্পর্ট্যান্ট। একটা জিনিস হচ্ছে আমরা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছি। আমরা কেউ বলে ২ লক্ষ, কেউ বলে ৩ লক্ষ, কেউ বলে ৫ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করেছি। তো পৃথিবীতে খুব কম দেশ আছে যারা এত রক্ত দিয়ে, এত স্যাক্রিফাইস করে একটা দেশ স্বাধীন করেছে। স্বাধীনটা কে করেছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়ে এই দেশের লক্ষ লক্ষ মানুষ, তখন মানে ১ কোটির মতো মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, তার ভিতরে লক্ষ লক্ষ মানুষ তারা মুক্তিযুদ্ধ করেছে। এবং যারা এই দেশের ভিতরে ছিল তারাও কিন্তু মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে, নারীরা পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছে, তাদের বাড়িতে থাকতে দিয়ে, লাইফ রিস্ক নিয়ে তাদের বাড়িতে থাকতে বিভিন্ন করেছে, এবং তারাও ধর্ষিত হয়েছে। তো এইটা মুক্তিযুদ্ধ আমাদের কাছে একটা অনেক বড় জিনিস, এবং এটা শুধু আমাদের কাছে না, সারা বিশ্বের কাছে একটা বড় জিনিস। বাংলাদেশে একটা বড় গর্ব যে বাংলাদেশ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, ৩০ লক্ষ লোকের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, যেটা পৃথিবীর খুব কম দেশের এরকম একটা গর্ব করার বিষয় রয়েছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ কিন্তু বাঙালি জাতি কিন্তু মেধাসম্পন্ন জাতি। হয়তো বিভিন্ন আর্থিক কারণে বা পরিবেশের, আর্থিকই বলবো, কারণ পরিবেশ বলেন, খাওয়া দাওয়া বলেন, যেটা প্রয়োজন সেটা তারা পায় না। তো যার ফলে বাংলাদেশে সবাই কিন্তু তার যে মেধা আছে সেই মেধাকে তারা প্রস্ফুটিত করার সুযোগ তারা কম পায়। তো যার ফলে বাংলাদেশে একটা বৈষম্য হয়েই যায়, বৈষম্য হয়ে যায়। কারণ যে এখানে থাকছে, এখানে পড়াশোনা করছে, যে এখানে একটা ভালো স্কুলে পড়েছে, সে ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পড়েছে, তারপর সে সেখান থেকে ঢাকা কলেজে ভর্তি হয়েছে, তারপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে বা বুয়েটে গিয়েছে বা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। এই যে পরিবেশটা, আর একটা গ্রামের ছেলে তার তো সেই পরিবেশটা নেই। এবং সেই গ্রামে কারা থাকে? এদেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধাদের ৭০ থেকে ৮০ ভাগ হবে অন্তত তারা গ্রামের লোক ছিল। এদেশের কৃষক, এদেশের মজুর, রিক্সাওয়ালা, এরাই তো মুক্তিযুদ্ধে গিয়েছিল। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো আমরা ছিলামই, সেই সাথে সাথে এরাও তো গিয়েছিল। এরা কিছু বুঝতো না, কিন্তু এরা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো যার ফলে ওদের যে সুযোগটা, সেই সুযোগটা কম। এই কারণেই সরকার এটা বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু নিজে বুঝে শুনে করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের একটা আমার স্বীকৃতি দিতে হবে। তারা যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এবং যুদ্ধ তো শুধু করেনি, তারা শহীদও হয়েছে, তাদের তো তালিকা আমাদের কাছে নেই, তারা শহীদ হয়েছে। তো তাদেরকে তো আমাদের একটা মর্যাদা দিতে হবে, শহীদের ঋণ তো আমাদেরকে শোধ করতে হবে। সেই জন্য তারা এবং যারা তাদের পরিবারবর্গ যারা এখানে আছেন, এবং তারা মারা যাওয়ার পরেও কিন্তু যুদ্ধে যে মারা গেছে তারপরেও কিন্তু ৭৫ সালের পর থেকে আবার তার পরিবারের উপর দিয়ে নির্যাতন শুরু হয়েছিল। সেটাই বাংলাদেশের সরকারই করেছিল, বাংলাদেশের পুলিশ দিয়েই করিয়েছিল, তাই না? ৭৫ থেকে ২১ বছর, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত যে নির্যাতনটা, সে কিন্তু ম্যাক্সিমাম নির্যাতন মুক্তিযোদ্ধার জীবনও দিয়েছে। এবং বিভিন্ন সরকার হলে অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে, প্রখ্যাত মুক্তিযোদ্ধারা তারা জীবন দিয়েছে। তো এই যে বিষয়গুলো গেল, সেই জন্য আমাদের দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। আমরা মেধা তো নিঃসন্দেহে খুব ইম্পর্টেন্ট জিনিস, মেধাকে গুরুত্ব দিতেই হবে, কিন্তু মেধার সাথে আমি একটা কথা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ করছিলাম, সেটি হচ্ছে যে মেধার সাথে সাথে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি এটা আর কি। সেটা হচ্ছে যে ওই সাফারিংসের থেকে যদি বলি, তাহলে একটা সাফারিংসের কথা বলতে হয়, তাহলে এটা আরও বেশি ভালো আসবে। সাফারিংসের কথা বলতে হয় যে আমি একজন মুক্তিযোদ্ধা, আরও কয়েকটা পয়েন্ট আছে আমার।
তো সেই কারণে আমাকে চাকরি থেকে 2001 সালের পরে আমাকে চাকরি থেকে আউট করে দেওয়া হয়েছিল বিনা প্রয়োজনে। তখন আমি সরকারের জয়েন্ট সেক্রেটারি, আমাকে চাকরি থেকে আউট করে দেওয়া হয়েছিল, এটি আমার অপরাধ। তো তখন আমি তখন ডক্টর সাদ্দাত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, হি ওয়াজ অলসো ফ্রিডম ফাইটার। তা এবং আমাকে খুব স্নেহ করতেন, আমি ওনার সাথে চাকরিও করেছি। তো ডক্টর সাদ্দাত আমাকে বললেন যে তুমি একদিন আমার অফিসে আসো, তোমার সাথে কথা আছে। তা আসার পর বললো, দেখো এখানে আমার এখানে যারা মেম্বার আছে এরা তো জুনিয়র, তুমি আমার বোর্ডে থাকবো, ওখানে 15-20টা বোর্ড আছে, 15-20 জন মেম্বার আছে, প্রত্যেক একটা বোর্ডের চেয়ারম্যান, তুমি আমার সাথে থাকবা, চেয়ারম্যানের একটা বোর্ড, তুমি আমার সাথে থাকবো, তুমি এখানে আসো। তো উনি ওখানে নিয়ে গেছিলেন। তা আমি নিয়ে যাওয়ার পরে আমি যে দেখলাম যে আমি সব দিন তো থাকতে পারতেন না, মিটিংটা বিভিন্ন জায়গায় চলে যেতেন। আমি দেখলাম যে মুক্তিযোদ্ধাদের সাথে ওখানে বসে যারা কিন্তু একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলছিলেন যে কীভাবে তদবির করে কীভাবে দিয়ে যারা 90-এর এবং 96-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগ হয়ে, সেই লোকগুলো দেখলে মুক্তিযোদ্ধা, সে চেয়ারম্যান, সে আমাকে বলে, স্যার দেখেন কী করবো। এমন তো ভালোই তো বলছে ছেলেটা। তো বললো যে না স্যার, একে বেশি নম্বর দিলেও কিন্তু কোয়ালিফাই করে, মুক্তিযুদ্ধ কোটাতে আসছে। দ্যাট বিকাম এ প্রবলেম ফর হিম। সে যে মুক্তিযোদ্ধার সন্তান, এই কারণে ওদের আগে অনেকে মুক্তিযোদ্ধার পরিচয় দেয়নি, এই সরকারের আমার লোক অনেকে মুক্তিযোদ্ধার পরিচয় দিত না ভয়ে। তো এরকম একটা পরিবেশ আমাদের সৃষ্টি হয়েছে। এইবার আপনার কথাতে আসি যে এর ভিতরে কোনো ইঙ্গিত দেখেন কিনা। কারণ একটা গ্রুপ আছে যে আমরা ছোটোবেলা থেকে শুনেছি, যখন ওই আপনার যদি বলেন কমিউনিস্টদের কথা আমরা বলতাম, ওরা প্রচণ্ড প্রশিক্ষিত, অত্যন্ত ধীর গতিতে চলে কমিউনিস্টরা, তাই না? তো ন্যাপ করে, ন্যাপের থেকে কমিউনিস্টে কনভার্ট হয়ে যায়। তারপর আর একটা যে তখন ছিল আমাদের সঙ্গে ইসলামী ছাত্র সংঘ, না ইসলামী ছাত্র শিবির, এখন শিবির ইসলামী ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ, হ্যাঁ তখন ছিল। আমরা যখন ইউনিভার্সিটিতে তখন ইসলামী ছাত্র সংঘ ছিল, আমি পাকিস্তান আমলের কথা বলছি, ইসলামী ছাত্র সংঘ ছিল, এখন যেটা শিবির। ইসলামী ছাত্র সংঘের ছেলেরা অনেক ব্রিলিয়েন্ট ছেলেদেরকে দেখেছি, আমার এলাকার ব্রিলিয়েন্ট ছেলেকে দেখেছি, তাকে ইসলামী ছাত্র সংঘে এসে যাওয়া হতো। এখানে বায়োকেমিস্ট্রিতে পড়তো, ফার্মেসিতে পড়তো, এসব রিস্ক ডিপার্টমেন্টে পড়তো, কিন্তু তারা ইসলামী ছাত্র সংঘের ছেলেরা। তো তারা তাদেরকে এখানে নিয়ে এসে হতো, পয়সা দিয়ে নিয়ে এসে হতো, এবং এদের পরবর্তীকালে অ্যাকোমোডেটও করা হতো, ইসলামী ব্যাংক বা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে অ্যাকোমোডেটও করা হয়েছে। তো এই যে কাজগুলো যারা করেছে, একটা তো পরিকল্পিত উপায়ে দীর্ঘ সময় ধরে অত্যন্ত প্রাণবন্ত করে আসছিল, এবং যেটা আপনার পরবর্তীকালে দেখেছেন, সেই মীর কাসেম থেকে শুরু করে বহু লোকেরা আপনারা দেখেছেন, তাই না? তো এই যে কাজগুলো, এটা তো অনেক আগে থেকে ওরা কাজ করে যাচ্ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বললেন আপনি, যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্তব্য, এই মন্তব্যটাতে কি মিন করে? প্রধানমন্ত্রী তো সে শুধু প্রধানমন্ত্রী না, সে প্রধানমন্ত্রী, সে মুক্তিযোদ্ধা পরিবারের, একই পরিবারের লোক, একই বাড়িতে তারা থাকে লোক, একই বাড়িতে ছিলেন। শহীদ ভাই 32 বাড়ি থাকতেন সবসময়, মানে ওনার খালার খালো। তো এবং উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, যারা কামাল ওনার খুব অনুগত ছিল, আপন খালা, ছোটো খালাতো ভাই। তো আমরা যেটা দেখেছি তখন যে উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেও কিন্তু ছাত্রদের রাজনীতি করেছেন। উনি কিন্তু এখন যেটা বদ্রুন্নেসা কলেজ আপনারা বলেন, গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ ছিল তখন নাম, ওই কলেজের শি ওয়াজ ভিপি, শি ওয়াজ ইলেক্টেড ভিপি অফ দ্যাট কলেজ। দ্যাট ওয়াজ ইন 66-67 না শহীদ ভাই? না 68 67-68 উনি 67-এ ভর্তি হলেন, 67-68-এ উনি ভিপি ছিলেন ওখানকার ওই কলেজের। তারপর ওনার তো রাজনীতি করা আছে ছাত্র জীবন থেকে, এবং তখন কিন্তু বঙ্গবন্ধুর অবস্থা খুব খারাপ। বঙ্গবন্ধুর ঘাড়ে বঙ্গবন্ধু তখন কারাগারে, এবং উনি দাঁড়িয়েছিলেন, তখন উনি দাঁড়িয়েছেন, এবং আগরতলা কেসের কারাগারের কোন আগরতলা কেসের কারাগারে আর কি, তাই না? তো সেই কারণে, এবং সেটা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, ওনাকে এখানে তো রাখা হয়নি, ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল, তো জেলখানে তো রাখা হয়নি। তো এই কারণে উনি তো রাজনীতি বোঝেন। তো এবং মুক্তিযুদ্ধের একটা চিহ্ন, কারণ ওনার বাবা সারা জীবন ধরে যেটার জন্য সংগ্রাম করেছেন, যার জন্য বিশ্বনন্দিত হয়েছেন, এ কথা ঠিক, কিন্তু সংগ্রাম তো করেছেন। তখন তো উনি জানেন না উনি যে বঙ্গবন্ধু হবেন, জাতির পিতা হবেন, এটা তো উনি জানতেন না, উনি ভাবেন উনি কোনো সময়। তো কিন্তু এটা হয়েছেন ওনার পরিশ্রমের ফলে, এই দেশের মানুষ তাকে এই উপাধিতে ভূষিত সম্মানিত করেছে। তো সেই লোকটি সেই পরিবারের, তো সেই অ্যাফেকশনটা তো মাননীয় প্রধানমন্ত্রীরও রয়েছে। তো মুক্তিযোদ্ধার প্রতি তার যে টান, তো মুক্তিযোদ্ধার প্রতি তার যে সহানুভূতি, মুক্তিযোদ্ধাদের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই সে খুব ইমোশনালি কথাটা বলেছিলেন। যে ইমোশনালি এটা উনি বলেছেন, এখন উনি বলছেন আমি ইমোশনালি রাগ করে বলেছিলাম যে তোমরা করতে যাও, বাদ দিয়ে দাও। কোটা সংস্কার যখন বাদ দিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু ওনার কোনো পরিকল্পিত সিদ্ধান্ত না, এটা উনি রাগ করে বলেছিলেন। সেইটাই ওই সুযোগটা তারা পেয়ে গেল আর কি। তো এখন এটা তো লুফে নিল।
এখন আবার এবারও এই কথাটাই বলেছেন। একটা বিরতি নিয়ে ফিরে একটু আপনার মন্তব্য আবার ফিরবো। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছে, সেখানে সঙ্গেই থাকবে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আজ কথা বলছি এখন করণীয় কি। আমাদের সাথে আছেন জনাব শেখ শহীদুল ইসলাম এবং জনাব কাজী রিয়াজুল হক। আমরা ইতিহাসের বিশ্লেষণ করলেন আপনারা দুইজনে, আমরা একটু বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, জনাব কাজী রিয়াজুল হক, এখন সমাধান কি তাহলে? জনাব শেখ শহীদুল ইসলাম বলেছিলেন যে দুপক্ষই বাড়াবাড়ি করছে, এখন দুপক্ষকেই ছাড় দিতে হবে, সেই উপায় কি? না, এখন যেটা হয়ে গেছে, তো এটা তো অত্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো যে 7টা প্রাণ, তাজা প্রাণ ঝরে গেল, 7টা ছেলে তারা মরে গেল, মানে 7টা পরিবার শেষ হয়ে গেল, তাদের পৃথিবী তাদের কাছ থেকে চলে গেল। মানে তার মধ্যে সবাই আন্দোলনকারীও না, পথচারীও আছে। পথচারীও আছে না? আচ্ছা, তো যাই হোক, সে যেই থাক না কেন, যে হয়ে থাকে, এই আন্দোলনের কারণেই তো হলো, এই কারণে। তো এখন এই ক্ষেত্রে এটা তো চলতে দেওয়া যায় না, এখন দুই পক্ষকেই কাছে এগিয়ে আসতে হবে। এবং আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে গ্যাপ কিন্তু খুব একটা নেই, দেয়ার ইজ নো সাচ বিগ গ্যাপ, যে গ্যাপটা পূরণ করা সম্ভব না। এটা সরকারের জন্য কোনো বিষয় না, আর ওদের জন্য কিছু হয় না। এখন হয়ে গেছে ওদের মুখ রক্ষা আন্দোলনকারীদের। তা আন্দোলনকারী তো ছাত্র, কোমলমতি শিশুই বলবো আর কি, কারণ এদের অনেকেই বিলো 18। তো সেই কোমলমতি শিশুদের পরে আমাদের ক্ষোভ থাকার কথা না, তাদের বিষয়টা ওইভাবে কনসিডার করতে হবে। এবং তাদেরকে যারা নাচাচ্ছে, এটা তো পুতুলের মতো, তাদেরকে যারা নাচাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে এই জন্য সরকারকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, একটা আলোচনার মনোভাব নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে যে তাদেরকে দিতে গেলে আমার কী অসুবিধা আছে, আমার কী ধরনের বার্ডেন নিতে হচ্ছে, আমি কতটা হারাচ্ছি। এবং মুক্তিযোদ্ধারা কিন্তু অনেকেই, যেমন শহীদ ভাই আমাদের ফরিদপুর জেলার, গ্রেটার ফরিদপুরের মুক্তিযোদ্ধা, হি ওয়াজ দ্য লিডার অফ ডিস্ট্রিক্টের হেড ছিলেন শহীদ ভাই। তো সে নিজেই বলে গেল, একটু আগেই বলে গেল, তাছাড়া ওই পরিবারের লোকই আর কি তো বলে গেল, তাই না? তো এই যে বিষয়টি, এই বিষয়টিতে আমার মনে হয় না যে প্রধানমন্ত্রীটা চায় না, প্রধানমন্ত্রী চায়। তো প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে রাজাকারের সম্পর্কে, যে রাজাকার ছেলেকে দিতে হবে কেন, এটা তো ওনার মনের কথা না, উনি কথা প্রসঙ্গে ইমোশনালি বলে হয়েছে, বিকজ অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য ফ্রিডম ফাইটার, বিকজ অফ হিজ লাভ টুয়ার্ডস ফ্রিডম, এবং বিকজ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ ফাদার। কারণ এইসব মুক্তিযোদ্ধারা তো তার বাবারই সন্তান, সব মুক্তিযোদ্ধারা, তো সেই কারণে হয়তো বলে ফেলেছেন। তো এইটাকে আবার একটা ইস্যু করার চেষ্টা করছে আর কি, এবং এই কারণে হয়তো আজকের এই ঘটনাটা ঘটিয়ে দিল আর কি, কেউ পিছের থেকে ঘটিয়ে দিল। এটা কোনো ক্রমে কাঙ্ক্ষিত না, সরকারকে এবার শক্ত হতে হবে। সরকার তো এমন একটা জিনিস, সরকারকে কোনো কিছু, আমি তো মনে করি সরকার দেখবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার রেজাল্টটা কী আসলো, প্রোডাক্টটা কী আমি পেলাম। তো সরকারের প্রোডাক্টটা হচ্ছে যে আমি আমার দেশটাকে শান্ত করতে পারলাম, সবাইকে আমি, বেশিরভাগ লোককে আমি সন্তুষ্ট করতে পারলাম। এই যে হাজার হাজার ছেলেরা আজকে আন্দোলন করছে, হাজার হাজার ছেলে তো মেধাতে যাবে না, মেধাতের ভিতরে কয়জন যাবে, তাই না? মেধাতে কয়জন যেতে পারবে? তো এদের ব্যাপারটা আলাদা। অতএব এইখানে আমাদের যেটা সরকারকে এ ব্যাপারে একটু এগিয়ে আসতে হবে, আরও নমনীয় হতে হবে আর কি, যে কোনো জিজাইদের প্রশ্ন না, আর কেউ যেন কারো পরামর্শ না নিয়ে প্রধানমন্ত্রী নিজের হাতে এটা হ্যান্ডেল করেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই বর্তমান পরিস্থিতি থেকে আমরা কেটে আসতে পারবো। ওই মানুষগুলোকে আমরা পাবো না, ওই যে 7 জন আমাদের কোটা আন্দোলনের সাথে সম্পর্কিত বা সম্পর্কিত না, আপনি যেটা কেউ পথচারী আছে, তো যাই হোক, এই যে লোকগুলো যে মারা গেলো, এরকম অল্প মৃত্যু যাতে আমাদের না ঘটে। এবং আমি আরেকটা কথা বলতে চাই এই পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে কিছু সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে হয়, দেরি হইলে, এই সিদ্ধান্তগুলো দেরি হইলে তাহলে এই জিনিসটা সেই জিনিসটা ততক্ষণে অ্যাগ্রিভেটেড হয়ে যায়। ক্যান্সারের মতো তো এটা, একবার ক্যান্সার হয়ে গেলে তখন তো ঠেকানো যায় না। আগে থেকে যদি প্রিকশনারি মেশিন নেওয়া যেত, তাহলে ক্যান্সারটাকে আমরা চেক দিতে পারতাম। তো এই যে মৃত্যুটা ঘটলো, এই মৃত্যুটা ঘটতো না। এই জন্য সরকারকে আরও উদ্যোগ হয়ে এগিয়ে আসতে হবে। দেয়ার ইজ নাথিং টু লুজ ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। আমার অ্যানালিসিস যেটা বলে যে এই কয়জন মানুষকে যদি আমরা কোটাটা, তবে এটাও ঠিক যে কোটার একটা কোটা, মুক্তিযুদ্ধের কোটা থাকতে হবে, তার একটা সংস্কার করতে হবে, যেমন ওদেরও দাবি, ওরাও কিন্তু এই কথাই বলে না, যারা আন্দোলন করছে তারাও কিন্তু কোটা সংস্কারই চায়, মুক্তিযুদ্ধের কথা বাতিল তারা বলছে না, কোটা সংস্কার চাই। অতএব এইটাতে আমার মনে হয় এখন যেটা লস হয়ে গেছে, সেই ব্যাপার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে এইটা বলেন বা শিক্ষকদের আন্দোলন বলেন, সেদিন যেটা বলেছিলাম শিক্ষকদের আন্দোলন, এই ব্যাপারে সরকারকে আরও ধীরে স্থিরভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা ছাত্রদেরকে দিয়ে, শিক্ষকদেরকে দিয়ে, দুটোই, ছাত্ররা যেমন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, দেশ পরিচালনার দায়িত্ব তারা নেবে, আবার শিক্ষকরা আবার এদেরকে তৈরি করবে। তো দুটো ক্ষেত্রেই আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি আর কি। ধন্যবাদ।
সবাই বলছে যে শিক্ষকদেরকে ক্লাসে ফিরে যেতে, কিন্তু ক্লাসে ফিরে গিয়ে ক্লাসটা কে নেবেন সেটাও একটা প্রশ্ন, কারণ শিক্ষকরা এখনো ক্লাস নিতে রাজি হননি। যাই হোক, সেটি অন্য বিতর্ক। জনাব শেখ শহীদুল ইসলাম, চাওয়ার পার্থক্য তো আসলে খুব বেশি নেই। ছাত্র যারা আন্দোলন করছেন কোটা সংস্কার চান, সরকারের একাধিক মন্ত্রী বলেছে সংস্কারের প্রয়োজন আছে, ছাত্রলীগের সভাপতি বলেছে সংস্কার সময়ের সাথে এই কোটা পদ্ধতির সংস্কার দরকার, আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। আদালতের হাইকোর্টের যে রায়, সেখানে বলা হয়েছে যে এই রায় সরকারকে এই কোটা পদ্ধতির পরিবর্তন, সংযোজন, বিয়োজনে বিরত রাখবে না। সবকিছু তাহলে তো একই, যদি বলি ওয়েভলেংথ, তাহলে মাঝখান দিয়ে যে এই যে একটা ভজঘট পাকলো এবং 7টা প্রাণ ঝরলো, এই ঘোলা পানিতে মাছ শিকার করলো কারা, কিংবা সেটি খুঁজে বের করা হয়তো সময় সাপেক্ষ। এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে সরকারের আরো একটু নমনীয় হয়ে, যেটি জনাব কাজী জরফ বলছিলেন, সমাধান করার দিকে যাওয়া উচিত কিনা? দেখুন, একজন লোককে যখন আপনি রিক্রুট করবেন আমাদের সরকারের কোনো চাকরির জন্য বা কোনো বিশেষ দায়িত্ব দেওয়ার জন্য, তার কতগুলো বিশেষ যোগ্যতা থাকতেই হবে, এবং সেই যোগ্যতার মধ্যে 1 নম্বর যোগ্যতাই হলো যে সে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধে বিশ্বাস করে কিনা। আমি মনে করি যে দেশপ্রেমিক যদি না হয়, মূল্যবোধের চেতনা এবং মূল্যবোধ যদি ধারণ না করে, স্বাভাবিকভাবেই সে আমাদের এই দেশের সরকারি চাকরি পাওয়ার যোগ্য না। দ্বিতীয়ত হলো যে তার যোগ্যতা সেটা আছে কিনা। তৃতীয়ত হলো যে অভিজ্ঞতা যেটা চায় সেটা আছে কিনা, মানে ইত্যাদি ক্ষেত্রে। অতএব আমার কাছে যেটা আমি মনে করি যে এর বাইরেও কিন্তু কিছু বিষয় আছে যে যাদেরকে প্রতি আপনার স্পেশাল অ্যাটেনশন অবশ্যই দিতে হবে। যেরকমের আমাদের দেশে যারা ক্ষুদ্র গোষ্ঠীর লোকেরা আছে, যেরকমের ধরেন চিটাগাং হিল ট্রাক্সে যারা আছে, বা এই যে গারোরা আছে, অনগ্রসর, এদের জন্য আপনার স্পেশাল প্রিভিলেজ রাখতেই হবে, কারণ এদেরকে তো আপনি চিরদিন বাইরে রাখতে পারেন না। এবং এরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই মূল ভূখণ্ডের লোকের চাইতেও পারদর্শিতা দেখায়। যেরকমের মেয়েদের স্পোর্টসে দেখবেন, হিল ট্রাক্সের লোকেরা এরা সবচাইতে ভালো করে, মেয়েরা। তো এগুলো, এদের এই গুণাবলীও তো আছে। আপনি যদি এই বিউটি পার্লারগুলোই বাংলাদেশের খোঁজ করেন, দেখবেন যে অধিকাংশ জায়গায় এই ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা আছে। সেটাই বলতেছি যে সেজন্যই আমার মনে হয় যে আমাদের দেশের যারা আজকে ধরেন চাকরি প্রার্থী হবে, তারা মুক্তিযোদ্ধার সন্তান খুব নাই, এরা সন্তানের সন্তান হতে পারে বড় জোর। এবং এই যে সন্তানের সন্তান যারা হবে, তাদের পূর্বপুরুষ কি করছে, পিতার অপরাধের জন্য তো পুত্রকে দণ্ড দেওয়া যাবে না, কিন্তু সে কি চিন্তা ধারণ করে সেটা তো অন্তত বের করা যাবে। তো আমার কাছে সেজন্য এদের মধ্যে পার্থক্য জ্ঞান করা ঠিক না। আজকে একজন মুক্তিযুদ্ধের ছেলেও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করে অন্য চিন্তায় যেতে পারে। আমরা দেখেছি অনেককে অন্যভাবে দেখতে। আবার একজন যার পিতা বা মানে পিতামহ সে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সেও কিন্তু আজকে আমাদের আর মুক্তিযুদ্ধের চেতনাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। এই সরকারের আমি আপনাকে বলতে পারি, আমি কতগুলো দৃষ্টান্তও দিতে পারি, কিন্তু নাম বলাটা এখানে ঠিক হবে না। এরা কিন্তু সরকার যখন চালাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব দেখেন না। এবং আমি আপনাকে বলি যে ছাত্রদলের বিভিন্ন শাখার সভাপতি ছিলেন, তারা এখন সচিব আছেন। জামাতে ইসলামী মেম্বার ছিলেন, তারা এখন সচিব আছেন, এবং তারা বর্তমানে আসীন, সচিব পদে আসীন এই সরকারের আমলে। এবং আমরা দেখেছি যে তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে আসীন আছে। আবার সেনাবাহিনীতেও পদোন্নতি দেওয়ার সময় আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ড উনি দেখেন নাই। এবং যারা ওনার আশেপাশে আছেন তাদের মধ্যে অনেকে
তাদের পূর্বপুরুষের খোঁজ নিতে গেলে দেখা যাবে যে তারা স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে ছিলেন, কিন্তু ব্যুরোক্র্যাটস হিসাবে তারা যোগ্যতার পরিচয় দিয়েছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করে তারা কাজ করেছেন এবং তাদেরকে উনি ওনার পাশেই রেখেছেন। মাত্র কয়েকদিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টের সময় বলা হয়েছিল যে ওই ব্যক্তির অমুক স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে জড়িত ছিল, তাকে কিন্তু উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ পদে, তার পার্সোনাল স্টাফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদে। সুতরাং আমি যেটা মনে করি যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে উনি সরকার চালাচ্ছেন, সেই রকমের একটা উদার দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে এই সমস্যার সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা একটু এই সবশেষ সমাধানের মন্তব্যটা আমরা একটু বিরতির পর শুনবো আমরা ছোট্ট করে। প্রিয় দর্শক, ইনসাইট পলিটিক্সে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে। এখন করণীয় কি শিরোনামে আলোচনা করছি। জনাব শেখ শহীদুল ইসলাম, 1.5 মিনিট একটু ক্লোজিং রিমার্কস। এই মুহূর্তে আসলে করণীয় কি? সংস্কার যা হবে সেটা তো নিশ্চয়ই আদালতের রায়ের পরেই হবে। দেখেন, করণীয় এই মুহূর্তে ফার্স্ট ডিউটি সরকারের হলো শান্তি প্রতিষ্ঠা করা। এই যে একটা অবরোধ, সংঘর্ষ, অচল অবস্থা, মৃত্যু, এটা বন্ধ করা, এই দায়িত্ব স্বাভাবিকভাবে সরকারের উপরে বেশিরভাগ বর্তায় এবং যারা আন্দোলনকারী তাদেরও এই দায়িত্ব কিছুটা নিতে হবে, যে তারা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের রিকোয়েস্ট সত্ত্বেও তারা এই আন্দোলনটা অব্যাহত রাখার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটল। অতএব তাদেরও কিছু দায়িত্ব নিতে হবে, এটা অস্বীকার করবে না। অতএব উভয় পক্ষকে বাস্তবসম্মত সমাধানের দিকে যেতে হবে এবং এই বাস্তবসম্মত সমাধানের দিকে যেতে হলে মনের মধ্যে যে পঙ্কিলতা সেটাকে দূর করে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত হলো, আমি যেটা মনে করি যে সরকার এই কোটা আন্দোলনের প্রথম দিকে যে ধৈর্য এবং যে দেখেছিলেন, আমার মনে হয় যে সরকারের যেহেতু দায়িত্ব বেশি আইন শৃঙ্খলা, জনমনের শান্তি শৃঙ্খলা ফেরত আনা, সেই দিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। ধন্যবাদ। জনাব কাজী রিয়াজুল হক, দূরের মন্তব্য করুন। আচ্ছা, একটা করে প্রথম সরকার সম্পর্কে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব বেশি দূরে নেই, আমরা প্রায় কাছাকাছি আছি আর কি। অতএব সরকারকে এ ব্যাপারে আর একটু এগিয়ে আসতে হবে। ইগোটা সরকারের বলি বা ওই আন্দোলনকারীদের কথাই বলি, কারোই ইগোটা থাকা ঠিক না। তো সরকারে যারা আছেন তাদেরকেও যেমন একটু ছাড় দিতে হবে, ছাড় দিয়ে এবং ওদেরকেও ছাড় দিতে হবে। আমি দুজনকে বলি, তাদেরকেও ছাড় দিতে হবে এবং সেখানে বসে আলাপ, এরপরেও কিন্তু সময় আছে, এরপরে আলাপ আলোচনা করতে হবে যে আপনার কোটা যে সংস্কার করবেন, সংস্কারের একটা ইস্যু আছে, তখন তো এটা খুব বড় এক্সারসাইজ করতে হবে, ওই এক্সারসাইজের সময়। এবং এখানে কিন্তু একটা জিনিস আছে, আমি 1 মিনিট একটু বলি, পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা পদ্ধতি আছে। জি, আমরা অনেক ধন্যবাদ জনাব শেখ শহীদুল ইসলাম এবং জনাব কাজী রিয়াজুল হক। এই ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। আমরা চাই সমস্যার সমাধান হোক এবং আর কোনো প্রাণ না ঝরুক। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।